নমস্কার, দেখছেন বীরভূম নিউজ টিভি। জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 10টি তাজা খবর। শুরুতেই হেডলাইন। শান্তনু সেনের ডিগ্রি বাতিল মামলা রাজ্য মেডিকেল কাউন্সিলের নির্দেশে খারিজ হাইকোর্টে। গুরুত্ব আদি নেতাদের শ্রমিকের নতুন কমিটিতে পদ বাঁচাতে মরিয়া শুভেন্দু ঘনিষ্ঠরা। এসএসসি নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবে না চিহ্নিত অযোগ্যরা, নির্দেশ হাইকোর্টের। 9 জুলাই বন্ধে ছুটি নয়, অফিসে হাজিরা বাধ্যতামূলক, বিজ্ঞপ্তি জারি নবান্নের। মহরমের সশস্ত্র মিছিল থেকে হিন্দুদের বাড়ি ভাঙচুর ভিডিও পোস্ট করলেন শুভেন্দু। বিজেপি ছেড়ে পিকের দলে জনপ্রিয় ইউটিউবার মনীষ কাশ্যপ, ভোটের আগে বড় চমক বিহারে। বাম নেতাকে নিগ্রহে অভিযুক্ত কাউন্সিলর বেবি কোলেকে বহিষ্কার করল তৃণমূল। নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা, যাত্রী বোঝাই বাস উল্টে দুর্ঘটনা, কৃষ্ণনগরে আহত 30। মহেশতলা নার্স খুন কাণ্ডের নয়া তথ্য, বাজেয়াপ্ত মৃতার স্বামীর ফোন। এছাড়াও রয়েছে আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর, তাই অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনুন। বিদেশি ডিগ্রি বাতিল মামলায় আদালতে স্বস্তি পেলেন শান্তনু সেন। সোমবার রাজ্য মেডিকেল কাউন্সিলের নির্দেশ খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি অমৃতা সিনহা পর্যবেক্ষণে জানান, কি কারণে শান্তনু সেনকে সাসপেন্ড করা হলো তার উল্লেখ নেই, কি অভিযোগ তাও জানানো হয়নি। এসবের ভিত্তিতে হাইকোর্ট জানিয়েছে, লেটার হেডে ডিপ্লোমা ফেলোশিপ হিসেবে পরিচয় দিতে হবে শান্তনু সেনকে। তবে রাজ্য মেডিকেল কাউন্সিল চাইলে ফের আইনি পথে হাঁটতে পারে। তৃণমূল থেকে বরখাস্ত হওয়া চিকিৎসক নেতা শান্তনু সেনের ডিগ্রি নিয়ে সম্প্রতি বিতর্ক তৈরি হয়। তার গ্লাসগোর সাম্মানিক ডিগ্রি ভুয়ো বলে দাবি তুলে গত সপ্তাহে রাজ্য মেডিকেল কাউন্সিল রেজিস্ট্রেশন বাতিল করে দেয়। 2 বছরের জন্য সাসপেন্ড করা হয় শান্তনু সেনকে, যার অর্থ তিনি চিকিৎসক হিসেবে প্র্যাকটিস করতে পারবেন না। সংবাদ মাধ্যম সূত্রে এই খবর পেয়ে শান্তনু সেন জানান, তাকে না জানিয়ে এই সিদ্ধান্ত নিয়েছে মেডিকেল কাউন্সিল। এমনকি আত্মপক্ষ সমর্থনের সুযোগ পর্যন্ত দেওয়া হয়নি। এর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হওয়ার কথাও জানিয়েছিলেন বহিষ্কৃত তৃণমূল নেতা। সোমবার কলকাতা হাইকোর্টে সেই মামলার শুনানি ছিল। তাতে আপাতত স্বস্তি মিলল শান্তনু সেনের। এদিনের শুনানিতে হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা জানিয়েছেন, মামলাকারীকে শুনানির সুযোগ দিতে হবে, তাকে নিজের বক্তব্য জানানোর সময় দেওয়া হোক। আদালতের আরও পর্যবেক্ষণ, কি কারণে শান্তনু সেনকে সাসপেন্ড করা হয়েছে তার উল্লেখ নেই রাজ্য মেডিকেল কাউন্সিলের নির্দেশে। কি অভিযোগ সেটাও জানানো হয়নি মামলাকারীকে। আরও বলা হয়েছে, কি কারণে কাউন্সিল স্বতঃপ্রণোদিত এই পদক্ষেপ নিল সেটাও জানাতে হবে মামলাকারীকে। তবে কাউন্সিল চাইলে পুনরায় আইন মেনে সমস্ত প্রক্রিয়া চালাতে পারবে। তবে শান্তনু সেনের উদ্দেশ্যেও আদালতের বার্তা, লেটার হেড লিখতে হবে ফেলোশিপ ডিগ্রি। নতুন রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য দায়িত্ব নেওয়ার পর থেকেই বঙ্গ বিজেপিতে শুরু হয়েছে জোর জল্পনা। আদি নেতার হাতে বাটন যেতেই দলীয় সংগঠনের খোলনলচে বদলের পথে হাঁটছেন তিনি। আর সেই বদলের আছেই পদ হারানোর আশঙ্কায় তটস্থ শুভেন্দু ঘনিষ্ঠ এবং দল বদলু নেতারা। শোনা যাচ্ছে রাজ্য কমিটি, মোর্চা, সেল এবং জেলা সভাপতির স্তরে রদবদল আসন্ন। 20 জুলাইয়ের পর বদল হতে পারে রাজ্য সাধারণ সম্পাদক, সহসভাপতি, সম্পাদক, মহিলা এবং যুব মোর্চার শীর্ষ পদে। বর্তমানে বিজেপির রাজ্য কমিটিতে 10 জন সহসভাপতি রয়েছে। সেখান থেকে 2 জনকে সরানো হতে পারে। 5 জন সাধারণ সম্পাদক থেকেও 2 জন বাদ পড়ার সম্ভাবনা। 11 জন সম্পাদক থেকেও 3 জনকে বাদ দেওয়ার কথা ভাবা হচ্ছে। এছাড়া মুখপাত্র পদে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। স্বয়ং শ্রমিক ভট্টাচার্য এই পদে থাকলেও এবার এক তরুণ মুখকে প্রধান মুখপাত্র করা হতে পারে। শুধু রাজ্য কমিটি নয়, 43টি সাংগঠনিক জেলার মধ্যে এখনও 3টি জেলার সভাপতি ঘোষণা বাকি। পাশাপাশি আরও 2 থেকে 3টি জেলার সভাপতিও বদল করতে পারেন শ্রমিক। ইতিমধ্যে বহু পদে দলবদলুরা বসে রয়েছেন। তা নিয়ে ক্ষোভে ফুঁসছেন দলের পুরনো কর্মীরা। তারা চাইছেন দলে পুরনো এবং সক্রিয় নেতাদের গুরুত্ব বাড়ুক। এই দাবি ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে শ্রমিকের কাছে। আগামী বছরই রাজ্যে বিধানসভা নির্বাচন। লোকসভা ভোটে তৃণমূলের থেকে বিজেপির ভোটে প্রায় 42 লক্ষের ব্যবধান থাকায় দুশ্চিন্তায় কেন্দ্রীয় নেতৃত্ব। এই ফারাক কমানোর রূপরেখা তৈরি করতে বলেছেন পর্যবেক্ষক সুনীল বানসাল। এবারেও বিজেপির লক্ষ্য 200 আসন। পুজোর পরে প্রকাশ হতে পারে ভোটের ইস্তেহার, যার দায়িত্বে থাকছেন সুকান্ত মজুমদার। প্রিয় দর্শক, আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের ভিডিওতে আমরা 700টি লাইক এবং 100 জন
নতুন সাবস্ক্রাইবারের টার্গেট নিয়েছি। আপনি যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দয়া করে এক্ষুনি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি ফলো করুন। চলুন এবার ফিরে যাই পরবর্তী খবরে। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ প্রক্রিয়া থেকে চিহ্নিত অযোগ্য প্রার্থীদের পুরোপুরি বাদ দিতে হবে। কেউ যদি ইতিমধ্যে আবেদন করে থাকেন তা অবিলম্বে বাতিল করতে হবে। সোমবার এই নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য। পাশাপাশি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি জারিরও নির্দেশ দেন তিনি। হাইকোর্টের তরফে জানানো হয়েছে, নিয়োগের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের রায় অনুসরণ করতে হবে। শুনানিতে রাজ্য এবং এসএসসির পক্ষ থেকে বলা হয়, সুপ্রিম কোর্ট শুধুমাত্র বয়সজনিত ছাড় না দেওয়ার কথাই বলেছে, নিয়োগে অংশ নিতে পারবে না এমন কিছু বলেনি। আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, যদি চিহ্নিত অযোগ্যরা অংশ নিতে না পারেন তবে 2016 সালের অসফল প্রার্থীরা অংশ নিতে পারবেন না। এই যুক্তি খারিজ করে বিচারপতি বলেন, কমিশনের কাছ থেকে এ ধরনের ব্যাখ্যা আশা করা যায় না। সুপ্রিম কোর্ট দুর্নীতির জন্য চাকরি বাতিল করেছে, টাকা ফেরতের নির্দেশ দিয়েছে। সেই পরিস্থিতিতে চিহ্নিত অযোগ্যরা আবার কিভাবে নতুন নিয়োগে অংশ নিতে পারে? প্রশ্ন ওঠে। আগের চাকরির অভিজ্ঞতার নম্বর অর্থাৎ 10 নম্বর কি এদেরও প্রযোজ্য হবে? এ নিয়েই তৈরি হয় জল্পনা। কমিশনের বক্তব্য, একবার চাকরি খারিজ হয়েছে, আবার সুযোগ না দিলে তা হবে এক অপরাধে দুবার শাস্তি। বিচারপতি পাল্টা বলেন, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ তো চাকরি খারিজের থেকেও ভয়ঙ্কর। দুর্নীতির জন্য চাকরি গিয়েছে, এখন আবার তাদের সুযোগ দেওয়া মানে সেই দুর্নীতিকে স্বীকৃতি দেওয়া। ফলে স্পষ্ট নির্দেশ, যারা সুপ্রিম কোর্টের চিহ্নিত অযোগ্য হিসাবে চিহ্নিত হয়েছে তাদের নতুন নিয়োগ থেকে বাদ দিতে হবে। কেউ আবেদন করলে তা বাতিল বলে গণ্য হবে। 9 জুলাই বুধবার কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলির ডাকা সর্বভারতীয় ধর্মঘটে সামিল হচ্ছে বিভিন্ন শ্রমিক সংগঠন। কিন্তু সেই বন্ধের দিনেও স্বাভাবিক নিয়মে খোলা থাকবে রাজ্য সরকারের সমস্ত দপ্তর, কোনো ছুটি নয়। কর্মীদের বাধ্যতামূলকভাবে হাজিরা দিতেই হবে, স্পষ্ট নির্দেশ জারি করল নবান্ন। অডিট ব্রাঞ্চ থেকে জারি হওয়া নির্দেশিকায় জানানো হয়েছে, 9 জুলাই কোনোভাবে ক্যাজুয়াল লিভ বা অন্য কোনো ছুটি গ্রহণযোগ্য নয়। যে কর্মীরা ওই দিন অনুপস্থিত থাকবেন তাদের বেতন কাটা যাবে। অনুপস্থিতিকে ডাইস নন হিসেবে গণ্য করা হবে, অর্থাৎ চাকরি জীবন থেকে একদিন বাদ যাবে। তবে বিজ্ঞপ্তিতে কয়েকটি নির্দিষ্ট ক্ষেত্রে ছাড় দেওয়ার কথা জানানো হয়েছে। কোনো কর্মী হাসপাতালে ভর্তি থাকলে, পরিবারে মৃত্যুর ঘটনা ঘটলে, 8 জুলাইয়ের আগে থেকে গুরুতর অসুস্থতার কারণে ছুটিতে থাকলে, 8 জুলাইয়ের আগেই অনুমোদিত মাতৃত্বকালীন ছুটি, চাইল্ড কেয়ার লিভ, মেডিকেল বা আর্নড লিভে থাকলে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 9 জুলাই যদি কোনো কর্মী অফিস না আসেন তবে তাকে শোকজ নোটিশ পাঠানো হবে। সন্তোষজনক জবাব এবং যথাযথ নথি না দিলে ছুটি মঞ্জুর করা যাবে না। এমনকি পরবর্তী সময় শাস্তিমূলক ব্যবস্থাও নেওয়া হতে পারে। এই নির্দেশিকা কার্যকর করতে সমস্ত দপ্তরের আধিকারিকদের 31 জুলাইয়ের মধ্যে রিপোর্ট পাঠাতে বলা হয়েছে অর্থ দপ্তরে। নবান্নের তরফে অতিরিক্ত মুখ্য সচিবের সই করা নির্দেশিকায় স্পষ্ট লেখা হয়েছে, যে করেই হোক 9 জুলাই দফতর খুলতে হবে এবং সমস্ত কর্মীদের হাজিরা নিশ্চিত করতে হবে। এবার রাজ্যে মহরমের সশস্ত্র শোভাযাত্রা থেকে হিন্দুদের বাড়ি ভাঙচুরের অভিযোগ। ভিডিও পোস্ট করে অভিযোগ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার দাবি, মালদায় পুলিশের সামনেই মহরমের মিছিল থেকে হিন্দুদের বাড়ি ভাঙচুর হলেও চুপ করে দাঁড়িয়ে দেখছে পুলিশ। এই ঘটনায় রাজ্য সরকারকে তীব্র ভর্ৎসনা করেছেন তিনি। সোমবার দুপুরে শুভেন্দুবাবু সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, মালদা বিধানসভার ইংলিশ বাজার থানার নরহাট্টা জিপির লক্ষ্মীকান্তপুর গ্রামে মহরমের তাজিয়া নিয়ে হিন্দু এলাকায় বিপুল সংখ্যক জেহাদির দল ঘর বাড়ি দোকান ভাঙচুর করেছে। সেখানে পুলিশ কর্মীরা থাকলেও তারা নীরব দর্শকের ভূমিকায় ছিল। লক্ষ্মীপুর গ্রামের শান্তিপ্রিয় হিন্দুরা ঘটনার পর থেকে আতঙ্কিত। পশ্চিমবঙ্গের হিন্দুরা তাদের ধর্মীয় উৎসব পালনের সময় এমন একটাও উৎসব নেই যে তাদের রক্ত ঝরেনি, সে দুর্গাপুজোয় হোক আর সরস্বতী পুজো বা রথযাত্রা। ভিন্ন ধর্মের একদল জেহাদি বর্তমানে রাজ্যটাকে নিজেদের পৈতৃক সম্পত্তি ভেবে নিয়ে হিন্দুদের ওপর বিনা প্ররোচনায় যখন তখন আক্রমণ চালাচ্ছে, তাদের ধর্মাচরণে বাধা দান করছে। আর এসব কিছুই হচ্ছে মমতা ব্যানার্জির নির্লজ্জ তোষণ নীতির ফলে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় নিজের 30% ভোট ব্যাংক অক্ষুণ্ণ রাখতে চান। যথারীতি প্রশাসনের হাত বেঁধে দেওয়া হয়েছে। এই অরাজকতার থেকে বাঁচার একমাত্র উপায় গণতান্ত্রিক উপায়, এই সরকারের বিসর্জন। মালদায় এই ঘটনা প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো রকম পদক্ষেপ নেওয়া হয়নি। আমি হিন্দুদের বলবো, আপনারা জোট বাঁধুন, একত্রিত হন, নচেত বাংলাদেশ ছেড়ে পালিয়ে আসতে হয়েছে। আগামী দিনে পশ্চিমবঙ্গেও থাকা দুর্বিষহ হয়ে উঠবে। এই ঘটনায় প্রশাসনের তরফে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
বিহারের বেহাল অবস্থা তুলে ধরে শিরোনামে উঠে এসেছিলেন ইউটিউবার মনীষ কাশ্যপ। তার এই প্রতিবাদমূলক কন্টেন্টের জেরে তাকে পড়তে হয়েছিল প্রশাসনিক কোপে, এমনকি কাটাতে হয় জেলেও। এবার বিহার বিধানসভা নির্বাচনের আগে তাকে দলে নিল প্রশান্ত কিশোরের জনসুরাজ পার্টি। সোমবার জনসুরাজের প্রতিষ্ঠাতা পিকে নিজে মনীষের হাতে দলের পতাকা তুলে দেন। গত বছর জুনে বিজেপিতে যোগ দিয়েছিলেন মনীষ, তবে সেখানে মন টেকেনি তার। দল ত্যাগের পর সম্প্রতি জনসুরাজের সভাপতি উদয় সিং এর সঙ্গে তার একটি ছবি প্রকাশ্যে আসে। সেখানে মনীষ লেখে, 7 জুলাই বাপু অডিটোরিয়াম, নিপটে বসা আশা ফের জ্বালাবো। এই ঘোষণা মতোই 7 জুলাই জনসুরাজে যোগ দেন তিনি। অনুষ্ঠানে পিকে বলেন, যারা বিহারের পরিবর্তন চান তাদের সকলকে স্বাগত জানাই। মনীষ আরও বলেন, এবার বিহারের ভাগ্য নির্ধারণ হবে। বিহারকে নিরাপদ করতে হলে জনসুরাজের প্রয়োজন। মনীষ কাশ্যপের ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার 9.29 মিলিয়ন। নিজেকে তিনি বিহার পুত্র বলে দাবি করেন। 2020 সালে চনপটিয়া বিধানসভা থেকে নির্দল প্রার্থী হয়ে রাজনীতিতে পা রাখেন তিনি। তৃতীয় স্থানে ছিলেন। এবার তাকে আবার সেই কেন্দ্র থেকে প্রার্থী করা হতে পারে বলেই জল্পনা। সম্প্রতি এক চিকিৎসককে মারধরের অভিযোগে ফের বিতর্কে জড়ান মনীষ। এর আগে তামিলনাড়ুতে বিহারিদের উপর হিংসার ভিডিও বানিয়ে আইনি জটিলতায় পড়েন এবং 9 মাস জেল খাটেন। শরণ প্রশাসন তার ইউটিউব চ্যানেল সহ 11টি চ্যানেল নিষিদ্ধ করে। এবার সেই মনীষকেই দলে নিয়ে বিহার রাজনীতিতে বড় চমক দিলেন পিকে। জনসুরাজ ইতিমধ্যেই ঘোষণা করেছে তারা 243টি আসনে প্রার্থী দেবে। অবশেষে প্রবীণ বাম নেতাকে নিগ্রহে অভিযুক্ত মেদিনীপুরের দলীয় কাউন্সিলর বেবি কোলেকে বহিষ্কার করল তৃণমূল। সোমবার শহরে দলীয় অনুষ্ঠানে গিয়ে কথাই জানিয়েছিলেন দলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার। বেবি কোলেকে আগেই শোকজ করেছিল তৃণমূল। সেই শোকজের জবাব গ্রহণযোগ্য মনে না হওয়ায় তাকে বহিষ্কার করা হয়েছে বলে জানা গিয়েছে। গত সোমবার মেদিনীপুরের খরিদা এলাকায় বাম নেতা অনিল দাসকে রাস্তায় ফেলে মারধর করেন বেবি কোলে। ত্রাণ বাঁচাতে বৃদ্ধ অনিলবাবু একটি রঙের দোকানে আশ্রয় নিলে সেখানে ঢুকে তাকে লক্ষ্য করে রঙের কৌটো ছুঁড়ে মারেন বেবি কোলে। ফের তাকে মারধর করেন মেদিনীপুর শহরের 22 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর। এই ঘটনার ভিডিও প্রকাশ্যে এলে রাজ্য জুড়ে শোরগোল শুরু হয়। আক্রান্ত অনিল দাস বলেন, বেবি কোলে জমি দখল করছিলেন। তার বিরুদ্ধে থানায় দ্বারস্থ হওয়ায় আক্রান্ত হয়েছেন তিনি। চারিদিকে সমালোচনার মুখে বেবি কোলেকে শোকজ করে তৃণমূল। শোকজের জবাবে তৃণমূলের ওই কাউন্সিলর জানান, তাকে আগে আক্রমণ করেছিলেন অনিলবাবু। আত্মরক্ষার স্বার্থে পাল্টা হামলা করেছেন তিনি। সোমবার মেদিনীপুরে গিয়ে জয়প্রকাশ মজুমদার জানান, রাজ্য সভাপতি সুব্রত বক্সী বেবি কোলেকে দল থেকে বহিষ্কার করেছেন। এ ব্যাপারে বেবি কোলের কোনো প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি। সপ্তাহের শুরুতেই বড়সড় পথ দুর্ঘটনায় কৃষ্ণনগর শহর। বৈদ্যুতিক খুঁটিতে সজোরে ধাক্কা মারল যাত্রী বোঝাই বাস। আহত হলেন অন্তত 30 জন যাত্রী। সোমবার সকালে কৃষ্ণনগরের হেলিপ্যাড এলাকার কাছে এই ঘটনা ঘটে। দুর্ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন নদিয়ার নবদ্বীপ থেকে করিমপুরের উদ্দেশ্যে যাচ্ছিল যাত্রী বোঝাই বাসটি। হঠাৎই কৃষ্ণনগর হেলিপ্যাড সংলগ্ন এলাকায় বাসটি আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে রাস্তার ধারে থাকা একটি বৈদ্যুতিক খুঁটিতে। ধাক্কার জেরে বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় এবং যাত্রীদের অনেকে সিট থেকে ছিটকে পড়ে যান। প্রায় 50 জন যাত্রী নিয়ে বাসটি চলছিল বলেই জানা গেছে। অন্তত 30 জন গুরুতর আহত হন। তাদের মধ্যে কয়েকজনের মাথা, হাত এবং পা গভীরভাবে জখম হয়েছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন এবং শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যান। বর্তমানে প্রত্যেকেই চিকিৎসাধীন। কারো অবস্থায় এখনো পর্যন্ত সংকটজনক নয় বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। এখনো পর্যন্ত প্রাণহানির খবর পাওয়া যায়নি। ঘটনার খবর পেয়ে কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। ক্ষতিগ্রস্ত বাসটিকে রাস্তা থেকে সরানোর ব্যবস্থা করা হয়। দুর্ঘটনার সময় আশপাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন কয়েকজন পথচারী। স্থানীয়দের দাবি, অল্পের জন্য বড় বিপদ থেকে রক্ষা পেয়েছেন অনেকেই। না হলে পথচারীদের অনেকেরও আহত হওয়ার সম্ভাবনা ছিল, এমনকি প্রাণও যেতে পারত। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। বাস চালকের গাফিলতি, রাস্তার অবস্থা নাকি যান্ত্রিক ত্রুটি, সব দিক খতিয়ে দেখা হচ্ছে। আপাতত দুর্ঘটনায় কোনো মৃত্যুর খবর নেই, তবে আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। স্বামীকে খুঁজতে বেরিয়ে আর ফেরা হয়নি বাড়িতে। একেবারে বাড়ির কাছেই নার্সের মৃতদেহকে পড়ে থাকতে দেখে এলাকায় ছড়িয়েছিল প্রবল চাঞ্চল্য। মৃতার ময়নাতদন্তের রিপোর্ট আজ হাতে এসেছে তদন্তকারী আধিকারিকের। তাতে পরিষ্কার হয়েছে মৃত্যুর কারণ। ময়নাতদন্তের রিপোর্টে উল্লেখ করা হয়েছে আত্মহত্যা নয়, শ্বাসরোধ করে খুন করা হয়েছে বয়স 34-এর শিল্পী বিবিকে। মৃতার পরিবার সূত্রে খবর, গত পরশুদিন রাত হয়ে গেলেও স্বামী বাড়িতে না ফেরায় চিন্তিত হয়ে পড়েন শিল্পী।
এরপরে তার কাছে একটা উড়ো ফোন কল আসে। শিল্পীকে জানানো হয় তার স্বামীকে আটক করে রাখা হয়েছে, মারধর করা হচ্ছে বলেও জানানো হয়। আগে পরে কিছু না ভেবে স্বামীকে বাঁচাতে রাত 2টো নাগাদ রাস্তায় বেরিয়ে পড়েন শিল্পী। তারপরে বাড়ির থেকে 2 পা দূরে খুন হতে হয় শিল্পীকে। আর এখানেই প্রশ্ন উঠছে, গোটা খুনের পরিকল্পনা কি পূর্ব পরিকল্পিত ছিল? এই খুনের সঙ্গে পূর্বের কোনো শত্রুতা জড়িয়ে থাকার সন্দেহ উড়িয়ে দিতে পারছেন না তদন্তকারীরা। ইতিমধ্যে যার বাড়ির সামনে থেকে মহিলার দেহ মিলেছে, সেই বাড়ির একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে মহেশতলা থানার পুলিশ। সঙ্গে মৃতার স্বামীকেও জিজ্ঞাসাবাদ করা শুরু হয়েছে। এখনো পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করেনি মহেশতলা থানার পুলিশ। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে মৃতার মোবাইল ফোন। সেই ফোনের কল লিস্ট খতিয়ে দেখতে শুরু করেছে তদন্তকারী আধিকারিকরা। একই সঙ্গে মৃতার স্বামীর ফোনটিও বাজেয়াপ্ত করেছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে এলাকার বিভিন্ন জায়গার সিসিটিভি ফুটেজও। আজকের মতন এখানেই শেষ করলাম। পরবর্তী আপডেট পেতে চোখ রাখুন বীরভূম নিউজে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।